আইসিটি মন্ত্রণালয় এবং টেলিকম মন্ত্রণালয় যে কোনো প্রজেক্টের ক্ষেত্রেই সরাসরি তৎকালীন প্রধানমন্ত্রীর ছেলে সরাসরি ইনভলভ থাকতেন। উনি যাদের সাথে ব্যক্তিগতভাবে কানেক্টেড দেশে এবং দেশের বাইরে, তারাও কিন্তু এই প্রজেক্টগুলো সরাসরি পেয়েছিল। এমন অনেক ধরনের প্রজেক্ট নেওয়া হচ্ছে যে প্রজেক্টগুলো আসলে আদৌ প্রয়োজন কিনা সেটা নিয়ে প্রশ্ন থাকে। প্রজেক্টগুলো যদিও টেন্ডার হতো, পলিটিক্যাল লোকজন ছাড়া এইসব প্রজেক্টগুলি কেউই আসলে পাওয়ার সম্ভাবনা ছিল না। অভিযোগ আছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়েদ উনি তো সরকারের আইসিটি বিষয়ক প্রধানমন্ত্রী আইসিটি বিষয়ক উপদেষ্টা ছিলেন এবং তার পরামর্শে তার চাহিদা অনুযায়ী সব প্রকল্পগুলো হয়েছে এবং তিনি এইসব প্রকল্প দিয়ে শত শত কোটি বা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছেন। আপনার কাছে এটা কতটা, এই অভিযোগটা কত টাকা গ্রহণযোগ্য মনে হয়? আইসিটি মন্ত্রণালয় এবং টেলিকম মন্ত্রণালয়, যে দুইটা বড় মন্ত্রণালয়ের কথা রিপোর্টও এসেছিল, এই মন্ত্রণালয়ের যে কোনো প্রজেক্টের ক্ষেত্রেই, যে কোনো একটা মোটামুটি সাইজের একটা প্রজেক্টের ক্ষেত্রেই সরাসরি তৎকালীন প্রধানমন্ত্রীর ছেলে সরাসরি ইনভলভ থাকতেন এবং কোন প্রজেক্টটা নেওয়া হবে এবং অনেক ক্ষেত্রে কোন প্রজেক্টটা কাকে দেওয়া হবে সেটাও সরাসরি তার থেকেই ডিসিশনটা আসতো। এবং অনেকগুলোর ক্ষেত্রে আমরা জানি যে সরাসরি ওনার বন্ধুবান্ধব লেভেলে বা উনি যাদের সাথে ব্যক্তিগতভাবে কানেক্টেড দেশে এবং দেশের বাইরে, তারাও কিন্তু এই প্রজেক্টগুলো সরাসরি পেয়েছিল। আমি একটা উদাহরণ দিতে পারি যে আপনারা জানেন যে পরিচয় নামে একটা প্রজেক্ট আছে, যেই পরিচয়ের মেইন কাজটাই হচ্ছে যে আমাদের যে জাতীয় ন্যাশনাল আইডি ভান্ডার আছে, যেটা জাতীয় আমাদের ইলেকশন কমিশনের আন্ডারে এনআইডি সিস্টেম যেটাকে বলা হয়। এবং জানেন আপনারা এখন আসলে যে কোনো একটা মোবাইল অ্যাকাউন্ট তৈরি করে সিম নিতেও ওখানে এনআইডি ভেরিফাই করতে লাগে বা একটা ব্যাংক অ্যাকাউন্ট করতে হলেও লাগে। তো সেই ক্ষেত্রে একটা কোম্পানি তৈরি করা হয়েছে যারা আসলে একটা ওই এনআইডি সিস্টেমটার সরাসরি যে কোনো একজন ছোট ব্যবসায়ী বা যে কোনো একজন সরাসরি তার ভেরিফাই করতে পারবে না এনআইডির সাথে, ওই কোম্পানিটার মাধ্যমে যেতে হবে এবং ওই কোম্পানিটাকে একটা টাকা দিয়ে একটা ফিজ ওই কোম্পানিটা নেবে। তো এই কোম্পানিটা আমার জানা মতে সরাসরি তৎকালীন প্রধানমন্ত্রীর ছেলের খুব কাছের একজন বন্ধুর দ্বারা নিয়ন্ত্রিত বা সেখানে শেয়ার হোল্ডিং আছে। তো এই জিনিসগুলো আসলে আমরা সত্যি কথা বলতে জানতাম, অনেক আগে থেকেই জানতাম, কিন্তু এগুলি নিয়ে আসলে কথা বলার পরিবেশ আগেও ছিল না। এই জন্য হয়তো অনেকে কথা বলেনি, কিন্তু আমরা হয়তো জানতাম, হয়তো মিডিয়া অনেক ক্ষেত্রে এই কথাগুলো তখন হয়তো জানলেও হয়তো বলার সুযোগ ছিল না। তো এখন হয়তো এই কথাগুলো আসছে এবং এরকম আরও অনেক বড় বড় প্রজেক্ট আছে যেখানে সরাসরি পলিটিক্যাল ইনভলভমেন্টে প্রজেক্টগুলি দেওয়া হয়েছে। একটা যেমন আরেকটা মন্ত্রণালয় যেটা ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের আন্ডারে কিন্তু ডাক বিভাগ একটা প্রতিষ্ঠান আছে। নগদের কথা বলছেন। আমরা জানি যে নগদ যে কোম্পানিটা, সেটা নিয়ে বাংলাদেশ ব্যাংক সাম্প্রতিক সময়ে একটা সিদ্ধান্ত নিয়েছে এবং আমি ওটাকে স্বাগত জানাই যে এই নগদকে দিয়ে আরেকটা কোম্পানি যার মালিকানা আমরা জানি যে খুব পলিটিক্যালি কানেক্টেড, সেটা করা হয়েছে এবং সেখানে বাংলাদেশ ব্যাংক এই ব্যাপারে অনেকবারই আপত্তি জানিয়েছিল, কিন্তু সব ধরনের আপত্তিকেই আসলে পাশ কাটিয়ে পোস্ট অফিসকে জোরপূর্বক আসলে এই জিনিসটা করা হয়েছিল এবং এখানে সরাসরি আপনি যার কথা বললেন ওনারা ইনভলভ ছিলেন এবং তৎকালীন মন্ত্রী, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সংশ্লিষ্টতা আছে। তখন থেকে কিন্তু আমরা দেখেছি যে আসলে এমন অনেক ধরনের প্রজেক্ট নেওয়া হচ্ছে যে প্রজেক্টগুলো আসলে আদৌ প্রয়োজন কিনা সেটা নিয়ে প্রশ্ন থাকে এবং অনেক ক্ষেত্রে এই প্রজেক্টগুলো যদিও টেন্ডার হতো, যেহেতু সরকারি নিয়মে টেন্ডার হতেই হবে, কিন্তু অনেক ক্ষেত্রেই একেবারেই পলিটিক্যাল কানেকশন ছাড়া বা পলিটিক্যাল লোকজন ছাড়া এইসব প্রজেক্টগুলি কেউই আসলে পাওয়ার সম্ভাবনা ছিল না। তো সেই ক্ষেত্রে এক ধরনের জবাবদিহিতা কিন্তু তার থেকেই যায়। প্রথম যখন ডিজিটাল বাংলাদেশ বলা হলো এবং তখন অফকোর্স আমাদের পলিটিক্যাল সিচুয়েশনও কিন্তু এখন থেকে অনেক ভালো ছিল, সেই সরকারও যখন আসলো মোটামুটি একটা নির্বাচনের মাধ্যমে এসেছিল, তো এক ধরনের আশা তৈরি হয়েছিল যে আমাদের সারা বিশ্বে যেভাবে
আইসিটি অনেক এগোচ্ছে, সারা বিশ্বের বিভিন্ন ধরনের টেকনোলজি, ইয়াংরা এখানে ইনভলভ হচ্ছে, আমাদের দেশেও সেটা হবে। এবং আমরা কিন্তু দেখেছি যে অনেক তরুণী তারা নিজেরা এই ইন্ডাস্ট্রিতে এসেছিলেন, অনেকে নিজের ছোটোখাটো কোম্পানি তৈরি করেছিলেন, আইটির উপর পড়াশোনা অনেকে করেছিল। আবার আমরা খুব তাড়াতাড়ি দেখলাম যে এই যে জিনিসটা করা হয়েছিল এটা আসলে যেটা পরে বোঝা গেল যে এটা মাচমোর আসলে এক ধরনের হাইপ তৈরি করা হয়েছিল, যেটা আসলে মূল উদ্দেশ্যই ছিল যত না বেশি আমাদের তরুণীদেরকে কর্মসংস্থান বলি বা তারা এগিয়ে নেওয়ার জন্য, তার থেকে বেশি ছিল আসলে যেটা আমাদের এখানেও রিপোর্টে আসলো, যে এক ধরনের লুটপাট তৈরি করার এক ধরনের সুযোগ তৈরি করা। এবং এই সুযোগটা আসলে দেওয়া হয়েছে এই লুটপাটের ব্যাপারটাকে মেইনলি বেশ কিছু পলিটিক্যাল লোকজনকে। এর মধ্যে যে একেবারে ব্যবসায়ীরা ছিল না তা না, কিন্তু ব্যবসায়ীরা একটা কিছু শ্রেণীর ব্যবসায়ী এবং কিছু রাজনৈতিক নেতাকর্মীরা মিলে কিন্তু এই জিনিসটা করা হয়েছে। এবং যেহেতু ডিজিটাল বাংলাদেশ বা স্মার্ট বাংলাদেশ নিয়ে অনেক ধরনের কথা হয়েছে এবং অনেক ক্ষেত্রেই আমরা দেখেছি আসলে সত্যি কথা বলতে মিডিয়াও এটাকে ব্যাপকভাবে সামনে এনেছে এবং অনেক ক্ষেত্রে সমর্থনও দিয়েছে, অনেকেই সমর্থন দিয়েছে। ইন্টারন্যাশনাল লেভেলেও কিন্তু এটার অনেক ক্ষেত্রে এক ধরনের উৎসাহ দেওয়া হয়েছে। এটাকে মানে পুঁজি করে কিন্তু সরকারের প্রচুর বাজেটও এখানে এসেছে। আমি যদি একটা উদাহরণ দিই, আপনার মানে আজ থেকে 5-6 বছর আগে আইসিটি মন্ত্রণালয় বা টেলিকম মন্ত্রণালয়ে যেই পরিমাণ বাজেট বরাদ্দ হতো প্রতি বছর, এটা কিন্তু অলমোস্ট প্রায় 4-5 গুণ হয়ে গেছে। তো এটা কিন্তু আসলে আইদার ট্যাক্স পেয়ার্স মানি, আমাদের করদাতাদের মানি, অথবা বিভিন্ন ক্ষেত্রেই আমাদের বিদেশি যারা সাহায্যদাতা তাদের থেকে টাকা, বেশিরভাগ ক্ষেত্রেই টাকা আসলে ধার করে টাকা। এটার মধ্যে ওয়ার্ল্ড ব্যাংকের টাকাও যেরকম আছে, মানে ঋণের টাকা, বাট এটা সুদসহ ফেরত দিতে হবে, সুদসহ আমাদের ফেরত দিতে হবে। তো এই জিনিসগুলো কিন্তু আসলে করে এমন একটা পরিস্থিতি তৈরি করা হয়েছে বা দেখানো হয়েছে যে আমাদের দেশ আসলে ডিজিটালি অনেক উন্নত হয়েছে। দেশের প্রতিটা মানুষের হাতে মোবাইল, স্মার্টফোন চলে আসছে, ইন্টারনেট চলে আসছে। কিন্তু আমরা কিন্তু আবার এটা আমাদের সাইড থেকে গত কয়েক বছর ধরেই কিন্তু আমরা বলছিলাম, বিশেষ করে আমি বিভিন্ন জায়গায় বলেছিলাম যে আসলে আমরা কিন্তু দেখেছি যে মাঠ পর্যায়ে লোকজনের কাছে আসলে ইন্টারনেট পৌঁছায়নি। আমরা যারা হয়তো ঢাকায় আছি তারা হয়তো খুব ভালো অবস্থায় আছি, ব্রডব্যান্ড ব্যবহার করছি, আমাদের হাই স্পিড ব্যবহার করছি, কিন্তু একটু যদি আপনি গ্রামে যান, প্রত্যন্ত অঞ্চলে যান, সেখানে কিন্তু ইন্টারনেটের অবস্থা, ইন্টারনেট ওভাবে পৌঁছায়নি। এখনও অনেকে হয়তো ইন্টারনেট পায়, কিন্তু স্মার্টফোনের মাধ্যমে, স্মার্টফোনটাও কিন্তু বিভিন্ন স্টাডিতে দেখা গেছে যে দেশের মাত্র 35% লোক মানে স্মার্টফোন ব্যবহার করে, যা আমাদের পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় কম, অনেক কম। পার্শ্ববর্তী দেশে প্রায় 50-60%-এর বেশি তো স্মার্টফোন ব্যবহার করতে পারছে না। আবার যাদের স্মার্টফোন আছেও তারাও আসলে অনেক বেশি খরচ, ইন্টারনেটের খরচটা বেশি হওয়াতে কিন্তু তারা ডাটা ব্যবহার করতে পারছে না। তো এই জায়গাটাতে আমাদের কাছে মনে হয়েছে যে যেই ধরনের প্রত্যাশা তৈরি করা হয়েছে, যেই ধরনের হাইপ তৈরি করা হয়েছে, তার খুব অল্পই আসলে বাস্তবায়ন হয়েছে। এটা একটা ব্যাপার। অতএব এই যে এত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা ব্যয় হলো, এর বেনিফিট কিন্তু আমাদের দেশের প্রত্যন্ত অঞ্চল বা সাধারণ মানুষজন এটা পায়নি। অনেকে বলতে পারে ঠিক আছে, তাহলে কি আচ্ছা ওরা পেল না, তাহলে কি আমাদের ইন্ডাস্ট্রিও কি আসলে বেড়েছে কিনা? যেটা বলা হয়েছিল যে বাংলাদেশের 2025 সাল নাগাদ $5 বিলিয়ন এক্সপোর্ট হবে, আমরা কিন্তু 2024 সালে এখনও কিন্তু আমাদের এক্সপোর্ট $1 বিলিয়ন ক্রস করেনি। অতএব আমাদের ইন্ডাস্ট্রিও কিন্তু আসলে এই এত খরচ যে হলো এটার কোনো বেনিফিট পায়নি। দেখা যাচ্ছে যে প্রচুর আইটি পার্ক তৈরি হয়েছে, অনেক হাজার হাজার কোটি টাকা খরচ করে বিভিন্ন জেলায় জেলায় আইটি পার্ক করা হয়েছে, কিন্তু আমাদের আইটি পার্কে কিন্তু বেশিরভাগ জায়গায় দেখা যাচ্ছে খালি পড়ে আছে ইন্ডাস্ট্রির সাথে। কারণ এগুলি যখন করা হয়েছে ইন্ডাস্ট্রির সাথে কোনো কথা বলে করা হয়নি। আমাদের ইন্ডাস্ট্রির যা প্রয়োজন সেই প্রয়োজন অনুযায়ী কিন্তু আইটি পার্কগুলি করা হয়নি। এই আইটি পার্কগুলি করা হয়েছিলই সরকারের বিভিন্ন কন্ট্রাক্টর বা কিছু পলিটিক্যাল লোকজনকে বড় বড় ব্যবসা দেওয়ার জন্য। কারণ এই একটা আইটি পার্ক করতে দেখা যাবে যে 100-150 কোটি টাকা খরচ হয়, এর মধ্যে এক ধরনের প্রকল্পের দুর্নীতি তো আছেই। তো সেই জিনিসগুলো আসলে করা হয়েছে মেইনলি কোন প্রজেক্ট থেকে বেশি টাকা দুর্নীতির মাধ্যমে সরানো যায়,
রেদার দেন এটার অ্যাকচুয়াল বেনিফিটটা কি হয়, এটা সাধারণ জনগণও বেনিফিটটা পায়নি, ইন্ডাস্ট্রিও কিন্তু আসলে বেনিফিটটা পায়নি, কিন্তু আলটিমেটলি দেশের টাকা কিন্তু খরচ হয়ে গেছে। আমাদের পার্টিকুলারলি যে ইয়াং জেনারেশন তাদের আসলে প্রচুর প্রশিক্ষণ দরকার, কিন্তু প্রশিক্ষণটা কিসের উপরে দিবেন এবং প্রশিক্ষণের কোয়ালিটি কী সেটা কিন্তু সবচেয়ে বড় ব্যাপার। প্রশিক্ষণ দিলেই কিন্তু হবে না। তো আমরা যেটা দেখেছি আসলে গত 10 বছর ধরেই দেখেছি যে প্রশিক্ষণের নামে আসলে আরেক ধরনের এতক্ষণ যেটা বললাম যে হার্ডওয়্যার বা আইটি পার্ক বা এগুলির মাধ্যমে লুটপাট করার ব্যবস্থা, প্রশিক্ষণ আরেকটা ধরনের লুটপাট করার ব্যবস্থা, যেখানে আবারও সেই পলিটিক্যাল লোকজনকে যাদের আসলে কোনো ধরনের এক্সপিরিয়েন্স নাই, স্কিল নাই, তাদের কোনো নিজস্ব জনবলও নাই, এরকম প্রচুর কোম্পানিকে কিন্তু এই প্রশিক্ষণগুলো দায়িত্ব দেওয়া হয়েছে। এবং এক একটা প্রশিক্ষণে দেখা যাবে যে 20 কোটি টাকা 50 কোটি টাকা এরকম, এবং এখানে তাদেরকে বলা হয়েছে যে তুমি এই 1000 লোককে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দাও বা ওদেরকে আইটি লিটারেসি প্রশিক্ষণ দাও। এখন এই সমস্যাটা হচ্ছে যে যখনই আপনি এরকম করে গণহারে প্রশিক্ষণ দিবেন তখন কিন্তু ওই প্রশিক্ষণের কোয়ালিটি থাকবে না, এবং যারা যেই কন্ট্রাক্টটা যারা পেলো তারা মোটামুটি কাগজে কলমে জাস্ট দেখাই দিল যে এরকম একটা প্রশিক্ষণ হয়েছে এবং তারা টাকাটাও দেখাই দিয়ে টাকাটা নিয়ে নিল। কিন্তু আলটিমেটলি বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে এই প্রশিক্ষণ যাদেরকে দেওয়া হয়েছে তাদের একটা মনে হচ্ছে অনেকেই হয়তো ভুয়া নাম দিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, আর যাদেরকে দেওয়াও হয়েছে প্রশিক্ষণ নামকা ওয়াস্তে তারাও কিন্তু আসলে এই প্রশিক্ষণ দিয়ে কোনো নিজেদেরকে তৈরি করতে পারেনি। তো এই আপনি যেটা বললেন যে হয়তো কয়েক লক্ষ লোককে আসলে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, এর আমার জানা মতে এর হয়তো 90%ই আসলে কোনো ধরনের আইটি প্রফেশনে তারা যেতে পারেনি। তো এটাও আসলে এক ধরনের বড় জায়গা যার জন্য আসলে আমাদের ইভেন ইন্ডাস্ট্রিও সাফার করছে, কারণ আমাদের ইন্ডাস্ট্রি এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে শিক্ষিত বা দক্ষ জনবলের অভাব। ওরাকলকে টেন্ডার ছাড়াই 1000 কোটি টাকার ক্লাউড সেবার একটা প্রজেক্ট দেওয়া হয়েছিল, এই বিষয়ে কি হয়েছিল আপনি কত? আমি আসলে আপনার মতো পত্রিকায় আমি নিজেও ব্যাপারটা দেখেছি। এই ব্যাপারটা আমার কাছে অবাক লেগেছে যে এরকম একটা প্রজেক্ট, এত বড় একটা প্রজেক্ট টেন্ডার ছাড়া যে করা হয়েছে। বাট এরকম আমি অবাক হয়েছি, আবার আমার কাছে মনে হচ্ছে হয়তো এরকম শুধু এটা না, আরও অনেক ক্ষেত্রেই হতে পারে। বাট আমি এটাতে আসলে আরও কনসার্ন এই কারণে যে আমরা যেটা প্রথম থেকেই বলছিলাম যে বাংলাদেশের আমরা জানি যে গত কয়েক বছরে আমাদের একটা ফরেন রিজার্ভের একটা বড় ক্রাইসিস চলছে। তো যেখানে আমরা অনেক ক্ষেত্রে আমাদের জরুরি জিনিসপত্র কিন্তু এখন আনতে পারি না। সেই সময়ের প্রেক্ষাপটে যেমন ওরাকেলের যে নিউজটা আপনি বললেন, এটা কিন্তু মোস্ট প্রবাবলি এটা গত বছরের একটা কন্ট্যাক্ট। তো মানে এই সময়টা কিন্তু আমাদের সবচেয়ে বড় ক্রাইসিস আছে ফরেন এক্সচেঞ্জে। তো এই সময়ে এরকম একটা প্রজেক্ট 1000 কোটি টাকা, এবং তাদেরকে তো ওরাকেল তো আর বাংলাদেশি টাকায় নেবে না, তাদেরকে জন্য ডলার পাঠাতে হয়েছে। তো এই জিনিসটা আসলে অত্যন্ত মানে দুর্ভাগ্যজনক যে এরকম একটা সময়ে আমরা এত বড় একটা সফটওয়্যার, বিদেশি সফটওয়্যার আমরা করলাম। তো এই জিনিসটা তদন্ত করা উচিত, এবং আমার কাছে মনে হয় যে আসলে অনেক ক্ষেত্রে আইসিটি মন্ত্রণালয়ের ব্যাপারে অন্য যে সকল মন্ত্রণালয় হয়তো পরিকল্পনা মন্ত্রণালয় বলেন বা অর্থ মন্ত্রণালয়, তাদেরও অনেক ক্ষেত্রে হয়তো এনাফ কন্ট্রোল ছিল না, বিকজ এই মন্ত্রণালয়টা সরাসরি আবার সবচেয়ে বেশি পলিটিক্যাল উপরের জায়গা থেকেই কানেক্টেড ছিল। তো অনেক ক্ষেত্রে হয়তো অন্য মন্ত্রণালয় বা অন্যান্য ব্যুরোক্রেসি আমরা যদি হয়তো কোশ্চেন করারও হয়তো সুযোগ তাদের ছিল না। তো সেটার মানে অপব্যবহার আসলে করা হয়েছে এই মন্ত্রণালয়ের বিভিন্ন ডিসিশনের ক্ষেত্রে। আচ্ছা, আপনি বলতে চাইছেন যে সজীব অজের জয় চেয়েছেন বলেই এই ধরনের একটা প্রজেক্ট হয়েছে? জি, হয়তো এরকমও হওয়ার সম্ভাবনা থেকেই যায়। সব জায়গাতেই কিন্তু আসলে আমরা দেখেছি যে যেই পারপাজের কথা বলে এখানে খরচ করা হয়েছে, একটা হচ্ছে যে যা করতে যত টাকা লাগে তার থেকে অনেক বেশি খরচ করা হয়েছে দুর্নীতির জন্য। আরেকটা হচ্ছে যে যেই পারপাজের জন্য আসলে বলা হয়েছে সেই পারপাসটাই আসলে ঠিক করে মানে বাজার থেকে এটার ডিমান্ডটা অ্যাসেস করে করা হয়নি। তো এই জন্য আসলে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে অপ্রয়োজনীয় জিনিস করা হয়েছে। আমরা দেখেছি যে ইনফো গভ 3 নামে বা ইনফো সরকার 3 নামে একটা বড় প্রজেক্ট করা হচ্ছিল যে একটা গ্রামে গঞ্জে ব্রডব্যান্ড চলে যাবে, কিন্তু ওইটা দেখা গেছে যে আলটিমেটলি
বেশি হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করা হয়েছে প্রজেক্টের যে ইকুইপমেন্টগুলো, এবং আপনারা জানেন এই আইসিটি ইকুইপমেন্টটা যদি বেশি দিন ফেলে রাখা হয় তাহলে কিন্তু জিনিসগুলো নষ্ট হয়ে যায়, যে কোনো ইকুইপমেন্টের মতো নেই। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এই ইকুইপমেন্টগুলো আসলে ব্যবহার না করে নষ্ট হয়েছে এবং এগুলিকে মানে ম্যানেজ করাই হয়নি। তো পুরো ব্যাপারটাই একটা অব্যবস্থাপনার মধ্যে দিয়ে গেছে, এবং যার জন্য আসলে আমাদের সাধারণ মানুষ আসলে এগুলি কোনো বেনিফিট পায়নি। জানি যে আসলে আইসিটির ক্ষেত্রে অন্য অনেক ধরনের মন্ত্রণালয় আছে, এটা হয়তো সে ফর এক্সাম্পল বাণিজ্য মন্ত্রণালয় আছে, এটা হয়তো ফাইন্যান্স মন্ত্রণালয় আছে, অনেক ওইখানেও কিন্তু হাজার হাজার কোটি টাকার আইটি প্রকিউরমেন্ট হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় তো ডিজিটালাইজ হওয়ার জন্য কাজ করেছে এবং হাজার হাজার কোটি টাকা তারা ব্যয় করেছে, এবং সেখানেও কিন্তু বড় ধরনের লুটপাট হয়েছে। শুধুমাত্র এই লুটপাটটা কিন্তু যে আইসিটি মিনিস্ট্রি বা টেলিকম মিনিস্ট্রিতে হয়নি, এটা অন্যান্য জায়গায়ও কিন্তু বড় ধরনের ব্যাপার হয়েছে। ও সেটা তো আস্তে আস্তে আমাদের সংবাদপত্র বা মিডিয়াতে আসবে, বাট মানে অনেক ক্ষেত্রে হয় কি যে আইটির ব্যাপারগুলো অনেক ক্ষেত্রে দেখাও যায় না। ধরেন একটা বিল্ডিং আপনি বা একটা রাস্তা হয়তো আপনি করছেন, যদি বলেন যে এই রাস্তাটা 1 কোটির জায়গায় 15 কোটি হচ্ছে, তাহলে অ্যাটলিস্ট চোখে পড়ে এবং অনেকে হয়তো প্রশ্ন করবে, কিন্তু আইটি জিনিসটা আসলে অনেক ক্ষেত্রে দেখা যায় না। বলা হলো যে আমি একটা সার্ভার কিনেছি, এখন এই সার্ভারটা যে আসলে 1 লাখ টাকা নাকি এটার দাম 1 কোটি টাকা, এটা কিন্তু অনেক ক্ষেত্রেই আমাদের মিডিয়া বলি বা সাধারণ মানুষজন বা ইভেন যারা ব্যবহারকারী তার পক্ষেও কিন্তু আসলে এটা জানা সম্ভব না। এই যে এই জিনিসের মাধ্যমেই কিন্তু এই অজ্ঞতার জন্যও কিন্তু আসলে প্রচুর টাকা আসলে সরানো হয়েছে, এবং এটার কোনো আসলে জবাবদিহিতাই কিন্তু হয়নি। আমি বলবো গত 15 বছরেরই যে কোনো ধরনের আইসিটি প্রকিউরমেন্ট হয়েছে আমাদের আইসিটি মন্ত্রণালয় এবং টেলিকম মন্ত্রণালয়, সবগুলোরই উপরে একটা যথাযথ তদন্ত করা আসলে এখন একটা সময়ের দাবি।